ক্লাস করেছিলেন পদার্থবিজ্ঞান, তো আপনি বলছিলেন যে এক সপ্তাহ রসায়ন নিয়েছিলাম তো। পদার্থবিজ্ঞান করে। গত সপ্তাহে রসায়ন নিয়েছিলাম মনে হয়। আপনি কি ছিলেন ক্লাসে গত সপ্তাহে? গত সপ্তাহে? হ্যাঁ, রসায়ন নিয়েছিলাম ও, গত সরি। শনিবার। আচ্ছা, আজকে থার্ড ক্লাস। কাজেই পদার্থটা আসলে বিজুর ক্লাসেই হবে আর কি, যেহেতু ফার্স্ট ক্লাস পদার্থ হয়েছে, আজকে থার্ড ক্লাস। ও, আমি মিস কাজেই এটা করছিলাম পদার্থই যদিও। হওয়ার কথা আর কি। আচ্ছা, যাই হোক, আপনি হয়তো ছিলেন না। আমি রসায়ন হ্যাঁ, নিয়েছিলাম আমি গত absent ক্লাসে। ছিলাম। তো ঠিক আছে, আজকে শুরু করছি সেই পদার্থবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে পরিমাপ সম্পর্কে ধারণা দিব, এবং গতি, গতির প্রকৃতি এবং সমীকরণ, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ডান দিকে দুইটা ছবি দেখতে পাচ্ছেন। একটা ছবি হয়তো চিনেন। চিনেন নাকি এই ব্যক্তিকে? ওনার জি ছবি স্যার। দেখেছেন? আর জি স্যার। কে উনি? বিজ্ঞানী আইনস্টাইন। আইনস্টাইন। হ্যাঁ, নামকরা বিজ্ঞানী। এবং ওনার হাতের উপরে একটা সমীকরণ দেখা যাচ্ছে, ই ইকুয়াল টু জি। এমসি স্কোয়ার। খুবই জি। গুরুত্বপূর্ণ সমীকরণ, যে সমীকরণ দিয়ে পৃথিবীতে অনেক কিছু হয়েছে, হচ্ছে, হবে। আর তার ডান দিকে একটা ছবি, যে একটা চামচের মধ্যে আমাদের হোমিওপ্যাথি মেডিসিনের এই যে ফোঁটা পড়তেছে। মানে ছবিগুলো আমি ইউজ করার পিছনে উদ্দেশ্য তো অবশ্যই আছে। যাই হোক, প্রথমে পরিমাপ নিয়ে ধারণা দিই, কারণ আমাদের একটু মাপঝোপ সম্পর্কে ধারণা থাকতে হবে। তো পরিমাপ বলতে এখানে পদার্থের প্রায় সকল পরীক্ষণেই, অর্থাৎ এই পদার্থবিজ্ঞানে যত ধরনের আহ, পরীক্ষা বা এক্সপেরিমেন্ট হয়, সকল ক্ষেত্রেই হচ্ছে পরিমাণ, বলের মান, অতিবাহিত সময়, শক্তির পরিমাণ ইত্যাদি জানতে হয়। আর আমাদের দৈনন্দিন জীবনে মাপজোপ তো দরকার হয়ই। বিভিন্ন কিছু, যেমন আমরা বাজার থেকে কোনো কিছু কিনতে গেলে সেটা যেমন ওজন দিয়ে কিনি, জামা কাপড় কিনতে গেলে সেটারও একটা মাপ লাগে। অর্থাৎ সব ক্ষেত্রেই কিন্তু মাপজোপের ব্যাপার আছে। ইভেন আমরা যেই ঘরে থাকি সেটা কত স্কোয়ার ফিটের ঘর, বা রুমের সাইজ কি, এগুলা পরিমাপ দরকার হয়। তো পরিমাপের একক, এই যে আমি কতগুলো কথা বললাম, যে বাজার থেকে কোনো কিছু কিনতে গেলে ওজন দিয়ে কিনি, বা সংখ্যায় কিনি, যে এত ডজন বা এতটা, বা ড্রেস হয়তো এত ইঞ্চি লম্বা বা এত ইঞ্চি চওড়া, এরকম বিভিন্ন কিছু, হাতা এত ইঞ্চি, প্যান্ট লম্বা, এরকম বিভিন্ন কিছু আমরা দেখি। তো এখন আমাদের তো জানতে হবে যে পরিমাপের একক কোনটা, বা আহ, কোন ক্ষেত্রে কোনটা আমরা পরিমাপের একক হিসেবে নিব। তো দেখা গেছে আসলে পরিমাপের একক দুই ধরনের হয়, মৌলিক একক এবং লব্ধ বা যৌগিক একক। মৌলিক একক হচ্ছে মৌলিক রাশিগুলোর একক, গুলো হচ্ছে মৌলিক একক, যেমন মিটার, সেকেন্ড, কিলোগ্রাম, ক্যান্ডেলা, কেলভিন, মোল, অ্যাম্পেয়ার। এখানে অনেকগুলো একক দেখা যাচ্ছে। প্রত্যেকটা এককই হচ্ছে কিন্তু মৌলিক রাশির একক। মৌলিক রাশি বলতে যে রাশিগুলার আহ মানে বিশ্লেষণ করলে ওই রাশিই থাকবে, মানে তার সত্তা যেটা ওইটাই থাকবে, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। এবং ওই সকল মৌলিক রাশির পরিমাপের জন্য যে এককগুলো, এগুলো হচ্ছে মৌলিক একক। যেমন মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যের, দৈর্ঘ্য তো দৈর্ঘ্যই। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমরা আসলে আহ, যে কোনো আহ, বস্তুর যদি কত লম্বা ওইটা মাপতে যাই, তাহলে আমরা বলি যে তার দৈর্ঘ্য কত। আবার আমরা যদি একটা বস্তু আহ, চতুর্ভুজাকার অথবা আয়তাকার হয়, সেক্ষেত্রে তখন আবার দৈর্ঘ্য প্রস্থের একটা ব্যাপার চলে আসে, দৈর্ঘ্য প্রস্থ। আসলে দৈর্ঘ্য প্রস্থ সবই দৈর্ঘ্য, মানে একটা ছোট একটা বড়, সেজন্য একটাকে দৈর্ঘ্য বলা হয়, একটাকে প্রস্থ বলা হয়, মানে পাশে এবং মানে দিকে, দুই দিক থেকে দৈর্ঘ্য এবং প্রস্থ। কিন্তু যেটাই হোক না কেন, ওই দৈর্ঘ্য মাপার জন্য মিটার, সময়, সময় তো সময়, এটাকে ভাঙলে সময় সময়ই পাওয়া যাবে। কাজে ওইটার একক হচ্ছে সেকেন্ড। আর কিলোগ্রাম, এটা হচ্ছে ভরের একক। যদি আমরা এমনিতে বলি ওজনের একক, ভরের একক।
ক্যান্ডেলা আছে, কেলভিন আছে। কেলভিন এটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের একক। মোল, মোল হচ্ছে পদার্থে আ অণুর পরিমাণ কত তার ভরকে মাপা হয় মোল দিয়ে। অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের একক। তাহলে এই যে নামগুলো বললাম বিদ্যুৎ প্রবাহ, তাপমাত্রা, সময়, দৈর্ঘ্য, ভর, প্রবাহ এগুলো কিন্তু সবই মৌলিক রাশি। তার কারণ হচ্ছে কি প্রত্যেকটা রাশি হচ্ছে আলাদা, আলাদা সত্তা এবং এগুলাকে বিশ্লেষণ করলে আসলে ওই রাশি পাওয়া যাবে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এরকম কোন রাশি আছে নাকি যে যেগুলার মধ্যে অন্য একাধিক মানে রাশি পাওয়া যেতে পারে? আছে। যে কারণে লব্ধ একক বলা হচ্ছে বা যৌগিক একক বলা হচ্ছে। তার মানে লব্ধ রাশি বা যৌগিক রাশির যে এককগুলা ওগুলাই হবে লব্ধ একক বা যৌগিক একক। যেমন বলের একক হচ্ছে নিউটন। এখন প্রশ্ন হচ্ছে বলের একক নিউটন এটা যৌগিক রাশি কি করে বুঝবো? বলকে প্রকাশ করা হয় হচ্ছে গাণিতিক সংকেত বড় হাতের F, ফোর্স F আর F এর গাণিতিক রাশিমালা হচ্ছে F সমান ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। ভর গুণন অভিকর্ষজ ত্বরণ। তার মানে ওখানে কিন্তু ২ টা রাশি আছে। একটা অভিকর্ষজ ত্বরণ আর আরেকটা হচ্ছে ভর। ২ টা রাশির গুণফলটাই হচ্ছে বল বা ফোর্স। তো কাজেই বল হচ্ছে একটা যৌগিক রাশি বা লব্ধ রাশি যে কারণে তার একক হচ্ছে লব্ধ একক নিউটন। তো তার মানে যে সমস্ত রাশিগুলা এমনিতে মনে হবে একটা রাশি কিন্তু তার ভিতরে আসলে একাধিক রাশির সমন্বয় আছে ওই রাশিগুলো হবে লব্ধ রাশি বা যৌগিক রাশি আর তাদের পরিমাপক যে একক সেগুলো হবে লব্ধ একক। আপনাদের কি এই ২ টা একক বুঝতে কোনো সমস্যা আছে? না একটু স্যার। যদি বলেন তাহলে ভালো হয়। হ্যাঁ, ওকে। এখন আমরা দেখি যে পরিমাপের পদ্ধতি কয় ধরনের। পরিমাপের পদ্ধতি হচ্ছে ৩ ধরনের। সিজিএস, এমকেএস এবং এফপিএস। সিজিএস মানে হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এখানে আসলে ইন্টারেস্টিং ব্যাপার ৩ টা জিনিস আছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে সময়। এই ৩ টা আমরা সাধারণত পরিমাপের ক্ষেত্রে ৩ টাকেই আ অতি প্রয়োজনীয় আ বা পরিমাপের কি বলবো যে বেসিক আ স্কেল হিসেবে চিন্তা করি। এই কারণে আ এই ৩ টাকেই পরিমাপের মধ্যে আনা হয়েছে এবং ৩ টা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। এই পদ্ধতিতে ওই যে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার, ভরের একক গ্রাম আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি। আর এমকেএস পদ্ধতি হচ্ছে একটু বড়। মানে স্কেলটা একটু বড় করা হয়েছে। সেক্ষেত্রে সেন্টিমিটারের জায়গায় মিটার আর গ্রামের জায়গায় কিলোগ্রাম, সেকেন্ড, সেকেন্ডই। আর এফপিএস যেটা এটা হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি যেটা সনাতন বা আ মানে যেমন আমরাও ছোটবেলায় দেখেছি যে ওই পদ্ধতি ইউজ এখনো হয় খুব কম। মানে সেটা হচ্ছে দৈর্ঘ্যের ক্ষেত্রে ফুট দিয়ে মাপা হয় বা ইঞ্চি দিয়ে মাপা হয়। আর ভরের ক্ষেত্রে হচ্ছে পাউন্ডে মাপা হয়। এখনো হয় যেমন ওই যে বার্থডে কেক কিনতে গেলে মানুষ পাউন্ডে কিনে। যদিও এখন দেখা যায় কেজিতেও কোনো মানে দোকান বিক্রি করে। আর সময়টা ঠিক আছে সেকেন্ড। তার মানে পরিমাপের জন্য এই ৩ টা পদ্ধতি সিজিএস, এমকেএস আর এফপিএস। এখন দেখি আমরা পরিমাপের যে এককগুলা আ কি, কি? আমরা কিন্তু একটু আগে দেখলাম যে ওখানে ৩ টাকে বেসিক হিসেবে নেওয়া হয়েছে। একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে সময়। এছাড়াও আসলে আরো কিছু আছে। তো টোটাল এভাবে দেখা গেছে যে মোট ৭ টা। দৈর্ঘ্য মানে লেংথ, ভর মানে মাস, সময় মানে টাইম, তাপমাত্রা মানে টেম্পারেচার। ওই যে তাপমাত্রাও তো একটা পরিমাপের বিষয়। যেমন আমরা সামনে গরমকাল আসতেছে যে টেম্পারেচার কত? ওই যে ওয়েদার ফোরকাস্টিং এ বলা হয়। অথবা এসি চালালে রুম টেম্পারেচারটা কত আছে? সেক্ষেত্রে তাপমাত্রাও কিন্তু একটা ফ্যাক্টর। তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা আ সাধারণত দেখি হচ্ছে অ্যাম্পিয়ার দিয়ে। কত অ্যাম্পিয়ার প্রবাহ চলছে। দীপন মাত্রা বা দীপন তীব্রতা আ এটার একক হচ্ছে ক্যান্ডেলা। ওই যে একটু আগে আমরা দেখছি ক্যান্ডেলা। দীপন মাত্রা বা দীপন তীব্রতা। দীপন জিনিসটা কি? আসলে এটা হচ্ছে একটা বস্তুর শাইনিং ক্যাপাবিলিটি। একটা বস্তু
কতখানি উজ্জ্বল কিংবা আহ, একটা মনে করেন চকচকে পদার্থ, তার যে সারফেস আছে বা পৃষ্ঠ আছে, এটা কতখানি মসৃণ বা কতখানি উজ্জ্বল, সেটাই হচ্ছে তার দীপন তীব্রতা। এটাকে পরিমাপ করা হয় ক্যান্ডেলা দিয়ে। যে বস্তুর সারফেস যত মসৃণ এবং ক্যান্ডেলা যত বেশি হবে, তার কিন্তু আহ, প্রতিফলন ঘটানোর ক্যাপাসিটি অনেক বেশি হবে, অর্থাৎ রিফ্লেকশন পাওয়ার বেশি হবে। স্যার আর যেমন? পদার্থের, হ্যাঁ, যেমন যেমন হচ্ছে ধরেন আয়না। আয়নার মধ্যে আপনি লাইট মারেন, দেখবেন যে আলোটা ফিরে আমার পিছনের দিকে অনেক আলো হয়ে গেছে। এবং আপনারা খেয়াল করবেন, আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেই। এই যে ফিল্মের বা ড্রামার যে শুটিং হয়, হ্যাঁ, দেখবেন যে যারা ওইখানে ওই শুটিং স্পটে হেল্পিং হ্যান্ড হিসেবে থাকে, দেখবেন যে বড় বড় কতগুলা ওই যে হোয়াইট টাইপের বোর্ড দুই পাশে ধরে রাখে। খেয়াল করছেন এটা? জি দাঁড়ায় স্যার। থাকে বোর্ড হাতে জি নিয়ে জি বড় বড়। জি জি এগুলো জি। কেন? আসলে ওই বোর্ডগুলো একটু মসৃণ থাকে এবং হোয়াইট টাইপের হয়, অথবা ওই যে রং চা কাগজ, যে ওই রং চা কাগজ লাগানো বোর্ড নিয়ে অনেক সময় দাঁড়ায় থাকে। এটার কারণ হচ্ছে ওই যে নায়ক বা নায়িকার ফেসের মধ্যে যাতে আলো গিয়ে এটার মধ্যে আলোটা পড়ে রিফ্লেক্ট করে গিয়ে ওই ফেসের মধ্যে পড়বে। এখন বলতে পারেন তো ফেসের মধ্যে তো ডাইরেক্ট আলো দিলেই পড়ে না। ফেসের মধ্যে যদি ডিরেক্ট আলোটা ফেলা হয়, তখন কিন্তু আপনার ওই যে রেকর্ডিং যখন করবে, ওই ফিল্মের মধ্যে বোঝা যাবে যে হ্যাঁ, এখানে লাইট মারা হয়েছে। আর যখন এটা থেকে রিফ্লেক্ট হয়ে গিয়ে পড়বে, ওই তখন কিন্তু মনে হবে এটা ন্যাচারালি ওই নায়ক বা নায়িকা অনেক সুন্দর বা সুন্দরী, এটা মনে হবে। এবং মানে আজকাল এটা কিন্তু ওই যে কিন্তু। বিয়ের প্রোগ্রামও দেখবেন আপনারা, যারা মানে প্রফেশনাল ফটোগ্রাফি করে, ওনারা কি করে দেখবেন যে ওই যে ছাতার মতো দুইটা স্ট্যান্ডের মধ্যে, ছাতার ব্যাক সাইডে হচ্ছে দুইটা লাইট জ্বলে, আর হচ্ছে ওখানে ছাতার মতো থাকে থাকে না? এটা কেন? এটা হচ্ছে আসলে আলোটা ওটার ভিতর দিয়ে গিয়ে একটা সাদা আভা তৈরি করে। ওই যে যারা বরকানে হয়, এদের ফেসের উপর আলোটা ডিরেক্ট না পড়ে একটা সাদা আভা তৈরি করে, ওদেরকে পরিষ্কার ফর্সা দেখায়। তো এটা হচ্ছে আসলে ওই যে দীপন মাত্রা বা তীব্রতার উপর ডিপেন্ড করে, যে এটা কত মসৃণ বা এটার আলোটা রিফ্লেক্ট করার ক্যাপাসিটি কতখানি আছে। তো এটা ইভেন এই যে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য কিন্তু আজকাল অনেক ওই যে বেরিয়ে গেছে আপনার, ক্যামেরা স্ট্যান্ড বা দেখবেন যে একটা গোল কি বলবো এলইডি লাইট লাগানো থাকে, বা ছোট একটা লাইট লাগানো থাকে। কেন? ওই যে যিনি ক্লাস নেবেন, ওনার ফেসের মধ্যে ওই লাইটটা জ্বললে আলোটা পড়বে এবং ওনাকে পরিষ্কার দেখা যাবে, সেই জন্য। তো এগুলাই হচ্ছে আসলে ওই যে দীপন তীব্রতা বা দীপন মাত্রার হিসাবটা করা হয় আর কি, যে এটার দীপন মাত্রা কতখানি, ক্যান্ডেলা যত বেশি হবে তত এটা উজ্জ্বল হবে। তো পদার্থের পরিমাণ যেটা একটু আগে আমি বলেছিলাম, যে মোল দিয়ে হিসাব করা হয়। অর্থাৎ একটা পদার্থের মধ্যে আহ, মোট আহ, অণুর পরিমাণ কত, এটাই হচ্ছে সরি মোলে হিসাব করা হয়। তো তাহলে আমরা দেখতেছি যে এখানে আসলে রাশি হচ্ছে 7 ধরনের আছে। যদিও আমরা বেসিক দেখেছিলাম ওখানে 3 ধরনের, 7 ধরনের আছে। তো সারা বিশ্বে আন্তর্জাতিক পদ্ধতি চালুর আগে বৈজ্ঞানিক হিসাব নিকাশের ক্ষেত্রে 3টা পদ্ধতি ব্যবহার হতো, ওই যে যেগুলো আমি একটু আগে বলেছিলাম, সিজিএস, এমকেএস এবং এপিএস। তো এখানে আমি এই যে 7টা রাশির জন্য ডান দিকে আন্তর্জাতিক এককগুলো কিন্তু দেখিয়েছি। এবং আহ, আরেকটা জিনিস একটু ক্লিয়ার করি, টেম্পারেচার প্রচলিত একক হচ্ছে ডিগ্রি। টেম্পারেচার যে এত ডিগ্রি তাপমাত্রা, সেই ক্ষেত্রে ডিগ্রি মানে ডিগ্রি কি, ডিগ্রি কেলভিনও হতে পারে, ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ডিগ্রি ফারেনহাইটও হতে পারে। ওখানে আবার 3টা স্কেল আছে। যেমন আমাদের বডির টেম্পারেচার মাপা হয় কিসে বলেন তো? আমরা যে জ্বর মাপি ওটা কিসে? স্যার ফারেনহাইট। ফারেনহাইট। গুড। ওইটা ফারেনহাইট স্কেলে। আর সেলসিয়াস স্কেল স্যার ডিগ্রি। কি ফারেনহাইটের চেয়ে বেশি হয় না কম হয়? স্যার এটা বলতে পারলাম না স্যার। আচ্ছা, জানা সেলসিয়াস নেই স্কেলটা স্যার। কম কম হয়, ফারেনহাইটটা বেশি হয়। আর কেলভিনটা আরো বেশি হয়। অর্থাৎ আপনার যখন 0 ডিগ্রি সেলসিয়াস হবে, তখন 273 কেলভিন হবে। বুঝতে পারছেন? মানে যখন
কোনো মানে সেলসিয়াস থার্মোমিটারে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন কেলভিন স্কেলে ওটা শো করবে 273 ডিগ্রি কেলভিন। তো এবং ইন্টারেস্টিং ব্যাপার, আপনারা রেফ্রিজারেটর দেখেন, একটা রেফ্রিজারেটর আছে ক্যালভিনেটর নামে, আমেরিকান ক্যালভিনেটর। ওইটা আসলে যেহেতু রেফ্রিজারেটর মানে টেম্পারেচারের সাথে একটা ব্যাপার আছে, এই কারণে ওই ব্র্যান্ডের নাম দিয়ে দিয়েছে ক্যালভিনেটর। আসলে এটা আসছে হচ্ছে এখান থেকে, ক্যালভিন। হুম। ওকে, তাহলে আমরা পরিমাপ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে গেলাম। এখন আমরা দেখি গতি কি। গতি কি? গতি হচ্ছে সিম্পলি যে একটা বস্তু যখন অবস্থার পরিবর্তন করে সেটাই তো তার গতি, তাই না? স্বাভাবিকভাবে বললে। তো গতিকে সাধারণত সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ ও সময়ের সাহায্যে ব্যাখ্যা করা হয়। এখানে কিন্তু অনেকগুলা টার্ম আছে। সরণ, দূরত্ব, বেগ, দ্রুতি, ত্বরণ, এই যে মোট হলো ৫টা। ৫টা টার্ম এবং ৫টা কিন্তু ৫ জিনিস। সরণ মানে হচ্ছে যদি একটা গতিশীল বস্তু সময়ের পরিবর্তনের সাথে, সাথে তার অবস্থানের পরিবর্তন করে, তার মানে হচ্ছে তখন তার সরণ হলো। আর দূরত্ব মানে হচ্ছে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যবর্তী যে ব্যবধান সেটি হচ্ছে দূরত্ব। আর বেগ হচ্ছে একটা গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে তার বেগ। এখন একক সময়ে যে দূরত্ব অতিক্রম করবে আহ, এটা বেগ, ঠিক আছে। তবে আরেকটু কথা আছে, নির্দিষ্ট দিকে, এটা কিন্তু বলতে হবে সাথে। একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করবে। এখন বলতে পারেন তাহলে শুধু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করছে সেটা কি? সেটা হচ্ছে শুধুমাত্র সরণ। আর দ্রুতি, দ্রুতি দ্রুতি হচ্ছে যদি একটা বস্তু সময়ের পরিবর্তনের সাথে তার বেগের পরিবর্তন হয়, তখন সেটা হচ্ছে দ্রুতি। এখন বেগের পরিবর্তন হলে দ্রুতি, বেগের পরিবর্তনটা কি ধরনের হতে পারে? এটা কিন্তু বেগ বাড়তেও পারে, কমতেও পারে। গতিশীল বস্তু জোরেও চলতে পারে, আস্তেও চলতে পারে। তাহলে ২ ক্ষেত্রেই কিন্তু এটা দ্রুতি। এবং ওই দ্রুতি, দ্রুত থেকে দ্রুতি, এটার অর্থ হচ্ছে যে একটা গতিশীল বস্তু আদি আহ যেই বেগে চলছিল তার চেয়ে যদি একটু হলেও বেগ বেড়ে যায় তখন এটা দ্রুতি। কিন্তু ত্বরণটা কি তাহলে? এখন ত্বরণটা হচ্ছে যদি সময়ের পরিবর্তনের সাথে, সাথে একটা গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ এটা নন-স্টপ চলমান থাকবে এবং বেগ সময়ের পরিবর্তনের সাথে, সাথে বাড়তে থাকবে। কিরকম? যেমন ১ম সেকেন্ডে এটা বাড়লো হচ্ছে অ্যা সে ২০ মিটার পার সেকেন্ড, ২য় সেকেন্ডে আরো ২০ মিটার পার সেকেন্ড, মানে ৪০ মিটার পার সেকেন্ড হয়ে গেছে। ৩য় সেকেন্ডে ৬০ মিটার পার সেকেন্ড। তার মানে যত সময় যাচ্ছে তত তার বেগ বাড়ছে। এখন এখানে আবার টার্মটা আ ২ রকম আছে। ত্বরণ আছে আবার মন্দনও আছে। সময়ের পরিবর্তনের সাথে, সাথে বেগ কমতে থাকে। অর্থাৎ একটা চলমান গাড়ি, সে হাই স্পিডে চলতেছে, সামনে কোনো একটা স্টেশনে দাঁড়াবে। তাহলে সে কি করবে? ব্রেক কষবে এবং আস্তে, আস্তে তার আ এই যে দ্রুত চলতেছিল সেটা কমতে থাকবে এখন এবং একটা সময় এসে সে থেমে যাবে। তাহলে ওই যে সময়ের পরিবর্তনের সাথে, সাথে যদি বেগের হ্রাস পায় তখন সেটা হয়ে যাবে কিন্তু মন্দন। ত্বরণ থাকবে না আর। কারণ এটা, এবং মন্দনের আরেকটা নাম হচ্ছে নেগেটিভ ত্বরণ বা ঋণাত্মক ত্বরণ। যেহেতু এটা ত্বরণের বিপরীত। তাহলে এই প্রত্যেকটা টার্মই কিন্তু গতির সাথে সম্পর্কিত। এখন এই ফিজিক্সে বা পদার্থবিজ্ঞানে গতি হচ্ছে সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হার। সময়ের সাথে অসমবেগের পরিবর্তনের হার মানে কি? অর্থাৎ সময়ের পরিবর্তন হওয়ার সাথে, সাথে যদি একটা বস্তুর গতির পরিবর্তন হয় এবং গতির পরিবর্তনটা কেমন হবে? অসম বেগে। অর্থাৎ একই হারে পরিবর্তন হবে না। কখনো দ্রুত, কখনো মানে আস্তে। এরকম বিভিন্নভাবে যদি সময়ের পরিবর্তনের সাথে, সাথে একটা বস্তুর মানে চলমান অবস্থার পরিবর্তন হয় তখন সেটাই হচ্ছে গতি। এখন গতির আরেকটা বিশেষ রূপ আছে, সেটা হচ্ছে পরম গতি। আমরা এতক্ষণ যেই গতি বললাম এটা আপেক্ষিকও হতে পারে। পরম গতি কি? পরম গতি হচ্ছে স্থির বস্তুর সাপেক্ষে কোনো বস্তু গতিশীল হলে সেই গতিকে বলা হবে
পরম গতি। যেমন ধরেন আপনি একটা গাছের কাছে ১ম দাঁড়াইছিলেন। ২ মিনিট পর দেখা গেল আপনি আর ওই গাছের কাছে নাই। আপনি ওই গাছ থেকে অ্যা হয়তো ২ মিনিট পর দেখা গেল ৩০ গজ দূরে চলে আসছেন। গাছটা কিন্তু একই জায়গায় আছে। তার মানে কি ওই গাছের মানে স্থির বস্তুর সাপেক্ষে আপনার অবস্থানের পরিবর্তন ঘটেছে। আপনার এই গতিটা হচ্ছে পরম গতি। কিন্তু যদি এমন হয় যে অন্য বস্তুর সাপেক্ষে আপনি গতিশীল, এটাও হইতে পারে। কিরকম? যেমন পৃথিবীতেও ঘূর্ণায়মান অবস্থায় আছে। এখন আমি যদি বসে থাকি কোনো একটা জায়গায় চেয়ারে বসে আছি। যদিও আমি আপেক্ষিকভাবে স্থির, কিন্তু যেহেতু পৃথিবী গতিশীল, আমি তো পৃথিবীর সাথে, সাথে ঘুরতেছি। তাহলে আমার ওই গতিটা হবে হচ্ছে আপেক্ষিক গতি। এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার আমার একটা কথা ছিল, হ্যাঁ, বলেন। কোশ্চেন ছিল যে আমি যদি ট্রেনে বসে থাকি, ট্রেনটা যদি চলমান থাকে, এক্ষেত্রেও তো আপেক্ষিক গতি হয়। এক্ষেত্রেও আপনার এই গতিটা হবে আপেক্ষিক গতি। জি জি জি। মানে আপনি হচ্ছেন স্থির আছেন, কিন্তু আপনি যেখানে বসে আছেন ওইটার সাপেক্ষে কিন্তু আপনি গতিশীল। মানে ওইটাও যাচ্ছে, আপনিও যাচ্ছেন। কাজেই ওই গতিটা হবে আপেক্ষিক গতি। তো এখন জি গতি আমরা দেখি তার আরো কিছু ক্লাসিফিকেশন আছে ৫ ধরনের। সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, চলন গতি এবং স্পন্দন গতি। এবং আমরা প্রত্যেকটা দেখি। সরল রৈখিক গতি মানে এটার নাম শুনেই বোঝা যাচ্ছে যে যদি একটা গতিশীল বস্তুর গতিটা সরল রেখা বরাবর হয়। আ সেক্ষেত্রে আ এটা হচ্ছে সরল রৈখিক গতি। যেমন আমি যদি একটা বল হাত থেকে ছেড়ে দিই, এটা কি হবে? সোজা নিচের দিকে পড়বে। আ এটা হচ্ছে সরল রৈখিক গতি। এটা কিন্তু আঁকাবাঁকা হয়ে পড়বে না। যদি না কোথাও বাধাপ্রাপ্ত না হয়। সেক্ষেত্রে এটা সরলরৈখিকভাবেই পড়বে নিচে। কাজেই এটার গতিটা হবে সরলরৈখিক গতি। আর ঘূর্ণন গতি, কোন বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে বৃত্তাকার পথে গতিশীল থাকে, তাকে বলা হবে ঘূর্ণন গতি। যেমন ঘড়ির কাঁটার গতি। ওখানে আসলে ওই যে ডায়াল প্লেটের সেন্টারে কাঁটাগুলো আটকানো থাকে এবং সেটাকে কেন্দ্র করে ঘুরতে থাকে কাঁটাগুলা। তাহলে এই গতিটা হবে ঘূর্ণন গতি, ঘূর্ণনশীল। আর পর্যায়বৃত্ত গতি, কোন গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোন নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর, পর একই দিক হতে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হবে। যেমন ওই যে ফ্যানের পাখা। আপনি যদি ৩ টা পাখা থাকে বা ৪ টা পাখা থাকে, আপনি কোন একটা মানে পাখার মধ্যে আপনি একটা কালার লাগাই দিলেন। দেখবেন যে ওই পাখাটা একটা নির্দিষ্ট সময় পর, পর কিন্তু ওই মানে যে জায়গা থেকে ঘোরা শুরু করলো, ও একটা নির্দিষ্ট সময় পর, পর ওই জায়গাটা আবার ক্রস করতেছে। এই যে গতি ফ্যানের এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। অর্থাৎ পর্যায়ক্রমিকভাবে তার আ গতিটা হচ্ছে পর্যায়ক্রমিকভাবে চলছে। এজন্য এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। আর চলন গতি, চলন গতি হচ্ছে একটা বস্তু আ ঘূর্ণায়মান অবস্থায় আছে এবং ঘূর্ণায়মান অবস্থায় থেকে সে তার অবস্থানের পরিবর্তন করতেছে। এই গতিটা হবে চলন গতি। যেমন গাড়ির চাকা। সে ঘুরতেছে। কিন্তু এটা ঘোরার ফলে কি হচ্ছে? গাড়িটা কিন্তু এক জায়গায় থাকতেছে না। এটা মানে অবস্থানের পরিবর্তন করতেছে। এই গতিগুলোকে বলা হবে চলন গতি। আর স্পন্দন গতি, যদি কোন বস্তুকণা পর্যায়কালের অর্ধেক সময় যেকোনো নির্দিষ্ট একদিকে আর বাকি অর্ধেক সময় অপর দিকে চলে যায়, তাহলে সেটা হবে স্পন্দন গতি। তার মানে হচ্ছে আমরা এটাকে সহজভাবে বোঝার জন্য বলছি যে দোলনায় দোল খাওয়া। দোলনায় দোল খেতে গেলে কি হয়? অ্যা একবার সামনের দিকে যায়, আবার পিছনের দিকে যায়। তাইলে যখন একদম ঝুলন্ত অবস্থা সেন্টারে থাকে তখন হচ্ছে এটা সাম্য অবস্থা। এবং সাম্য অবস্থা থেকে সে ২ দিকেই বিস্তার লাভ করতেছে। কিন্তু অর্ধেক সময় করে। এবং স্পন্দন গতির ক্ষেত্রে একটা সাইকেল হচ্ছে গিয়ে মনে করেন মধ্য অবস্থা থেকে সামনে একবার গেল, গিয়ে আবার উল্টা দিকে ফিরে এসে পিছনে গেল, তারপর আবার মাঝখানে আসলো। এটা হচ্ছে একটা সাইকেল বা একটা বৃত্ত কমপ্লিট করলো। মানে একটা গতি সম্পন্ন হলো। এই হচ্ছে ৫ ধরনের আ গতি সম্পর্কে ধারণা দিলাম। আপনার কাছে মনে হতে পারে যে পদার্থ বিজ্ঞান পড়তেছি, আবার এখন গতি পড়তেছি। এগুলো কোন কাজে লাগবে? মেডিকেলে পড়তে এসে এগুলো পড়তেছি। হ্যাঁ, এগুলার কাজ আছে। একটু পরে একটু বুঝবেন। এখন আমরা দেখি যে গতি, অনেক ধরনের গতির কথা বললাম। তো গতি হিসাব নিকাশ করতে গেলে কিভাবে করব? বা একটা গতিশীল বস্তুর বিভিন্ন ফ্যাক্টর যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব?
তো হিসাব নিকাশ করতে গেলে নিশ্চয়ই সমীকরণ লাগবে, যেটাকে গতির সমীকরণ বলা হয়। তো গতির সমীকরণে কতগুলো টার্ম আছে, টার্মগুলো আমরা জানি, মানে যেগুলো প্রচলিত পদ্ধতিতে ব্যবহার হয়। যেমন ইউ, ইউ দিয়ে আদিবেগকে নির্দেশ করা হয়, অর্থাৎ একটা গতিশীল বস্তুর আদিবেগকে নির্দেশ করা হয় হচ্ছে হ্যালো, হ্যালো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? স্যার, অফ ছিল তো অনেকক্ষণ শোনা যায়নি আপনার কোনো শব্দ। হ্যাঁ, ওই যে নেটওয়ার্কে একটু প্রবলেম করেছিল। এখন শোনা যাচ্ছে তো, না? জি, জি, এখন ক্লিয়ার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে গতির সমীকরণের ক্ষেত্রে আমরা কতগুলো সিম্বল প্রচলিত পদ্ধতিতে ব্যবহার করি। যেমন ইউ দিয়ে আদিবেগ নির্দেশ করা হয়, অর্থাৎ একটা গতিশীল বস্তু যে বেগে তার যাত্রা শুরু করে সেটা ইউ দিয়ে নির্দেশ করা হয়। এ দিয়ে নির্দেশ করা হয় তার ত্বরণ, অর্থাৎ গতিশীল বস্তু যদি সময়ের সাথে সাথে তার বেগ বৃদ্ধি করতে থাকে সেটাই তো ত্বরণ, আর সেটাকে নির্দেশ করা হয় এ দিয়ে। আর টি দিয়ে নির্দেশ করা হয় হচ্ছে কত সময় ধরে বস্তুটা গতিশীল ছিল, সেই সময়টা নির্দেশ করা হয় টি দিয়ে। আর ভি হচ্ছে টি সময় পর একটা গতিশীল বস্তু নতুন যে বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ সে প্রথম যে বেগে যাত্রা শুরু করলো সেই বেগটা হচ্ছে আদি বেগ। আর ধরলাম যে 5 সেকেন্ড বস্তুটা গতিশীল ছিল, এই 5 সেকেন্ড পর সে নতুন একটা বেগ প্রাপ্ত হলো, ওই শেষ বেগটা হচ্ছে ভি। আর এস দিয়ে নির্দেশ করা হয় টি সময়ে ওই গতিশীল বস্তু যে দূরত্ব অতিক্রম করবে বা করলো সেই দূরত্ব বা সরণটাই হচ্ছে এস। তাহলে এগুলো হচ্ছে প্রচলিত চিহ্ন। মানে এইগুলা দিয়েই হচ্ছে একটা গতিশীল বস্তুর
বিভিন্ন মান যদি বের করতে হয় তাহলে আমরা এই প্রচলিত চিহ্নগুলো ব্যবহার করব। এখন সূত্রগুলা কি? সূত্রগুলো হচ্ছে যেমন ৪ টা সূত্র আছে। প্রথম সূত্রটা হচ্ছে S = VT, অর্থাৎ একটা গতিশীল বস্তুর যদি কতখানি সরণ হলো সেটা বের করতে হয়, তাহলে তার শেষ বেগ এবং বস্তুটা কতক্ষণ গতিশীল ছিল সময়, এই ২ টা গুণ করলেই আমরা তার সরণ পেয়ে যাব। S = VT। দ্বিতীয় সূত্র হচ্ছে V = U + AT, অর্থাৎ একটা গতিশীল বস্তুর আ কতক্ষণ সময় ধরে সে গতিশীল ছিল সেই সময়টা যদি জানা থাকে, তার ত্বরণ যদি জানা থাকে A, এবং তার আদিবেগ কত ছিল সেটা যদি জানা থাকে, তাহলে আমরা তার শেষ বেগ বের করতে পারবো। শেষ বেগ মানে V। V = U + AT। কাজেই ডান দিকের এই মানগুলা বসায় দিলেই কিন্তু আমরা V পেয়ে যাবো বা শেষ বেগ পেয়ে যাবো। আবার তৃতীয় সূত্রটা হচ্ছে যে একটা গতিশীল বস্তু আ সাপোজ T সময়ে তার সরণ কতটুকু হলো? সেটা যদি বের করতে চাই, S = UT + ½ AT²। U মানে তার আদিবেগ, T মানে কতক্ষণ সময় গতিশীল ছিল, প্লাস হাফ হচ্ছে সূত্রের, আর A হচ্ছে তার ত্বরণ কত ছিল, আর T তো বলছি সময়। ব্যাস ডান দিকে মানগুলা বসায় দিলে ওই বস্তু, ওই যে T বলতে একটা নির্দিষ্ট সময় যাই হোক না কেন, ওই সময়ে তার সরণ কতটুকু হলো বা সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা আমরা পেয়ে যাব। আর V² = U² + 2AS, এই সূত্রটা অবশ্য বেসিক সূত্র না। এটা কখনো, কখনো কাজে লাগতে পারে। যেমন আমি যদি একটা বস্তুর সরণ জানি, ত্বরণ জানি এবং শেষ বেগ জানি, তার আদিবেগ বের করতে চাই, U, তাহলে এই সূত্রটা দিয়ে বের করতে পারবো। ৪ নম্বর সূত্রটা দিয়ে। তো তাহলে এখানে আপনাদের মানে অঙ্ক আমি করাবো না। জাস্ট একটা বেসিক ধারণা দিলাম আরকি। যে গতিশীল বস্তুর ক্ষেত্রে অ্যা একটা বস্তু যদি গতিশীল থাকে, তার শেষ বেগ অথবা অতিক্রান্ত দূরত্ব অথবা ত্বরণ অথবা আদিবেগ ইত্যাদি বের করতে গেলে এই সূত্রগুলোর সাহায্যে বের করা সম্ভব। এবং এগুলা হচ্ছে মানে গতির সমীকরণ। এইবার আসি যে আমরা নিউটনের গতির সূত্র, সায়েন্টিস্ট নিউটন, আ যিনি নাকি গতির উপর ৩ টা সূত্র দিয়ে গেছেন। আ এবং সূত্র ৩ টা হলো, প্রথম সূত্র হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম গতিতে আ সরল পথে চলতে থাকে বা থাকবে। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে যদি কোনো বাধা না থাকে অথবা বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ করা না হয়, তাহলে একটা গতিশীল বস্তু সুষম গতিতে চিরকাল চলতে থাকবে। এটার অর্থ হচ্ছে, মনে করেন আপনি আপনার বাসার ফ্লোরে যদি একটা আ মার্বেল টোকা দিয়ে ছেড়ে দেন, তাইলে কি হবে? মার্বেলটা চলতে, চলতে একটা জায়গায় কিন্তু গিয়ে থেমে যাবে। কেন থেমে যায়? তার কারণ হচ্ছে ওই ফ্লোরের সাথে মার্বেলটা যখন চলছে তখন তার ঘর্ষণ হয়। ঘর্ষণ মানে হচ্ছে একটা বাহ্যিক বল ওই মার্বেলের চলার যে গতি, ওই গতিকে বাধা সৃষ্টি করে। যে কারণে একটা সময় এসে ওই মার্বেলের গতিটা 0 হয়ে যায় এবং এটা থেমে যায়। কিন্তু ওই যে বাহ্যিক বল বা বাধা সৃষ্টি করে ওই বলটা যদি না থাকতো, তাহলে কিন্তু এই মার্বেলটা টোকা দিয়ে ছেড়ে দিলে এটা চলতেই থাকতো, চলতেই থাকতো। বা রাস্তায় একটা গাড়ি স্টার্ট দিয়ে ছেড়ে দিলে মানে আর এটার জ্বালানির দরকার হতো না। এটা চলতেই থাকতো, চলতেই থাকতো। যতক্ষণ পর্যন্ত না সামনে কোনো বাধা পেত। এটা হচ্ছে নিউটনের ১ম সূত্র। আর ২য় সূত্র হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে। ভরবেগ মানে কি? ভরবেগ মানে হচ্ছে একটা বস্তু যদি গতিশীল হয় তাহলে তার বেগ এবং ওই বস্তুর যে ভর, ওই ২ টার গুণফলটাই হচ্ছে ভরবেগ। মানে বস্তুর ভর এবং বেগ, এই ২ টার গুণফল হচ্ছে ভরবেগ। তো এখানে নিউটনের ২য় সূত্রটা বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের যে পরিবর্তন, এটা প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ একটা বস্তুর উপর আপনি যে বল প্রয়োগ করবেন, এতে করে তার ভরবেগের পরিবর্তন হবে। কেন পরিবর্তন হবে? আপনি হয়তো বলতে পারেন, কেন আমি বস্তুর উপর বল প্রয়োগ করলে কি তার ভর পরিবর্তন হবে নাকি? না। ভর ঠিকই থাকবে। কিন্তু তার ব্যাগের তো পরিবর্তন হবে। তো ব্যাগের পরিবর্তন হলে আপনি মনে করেন একটা বস্তুর ভর ছিল আগে ৫ এবং এটার ব্যাগ ছিল ২।
তাহলে এটার ভরবেগ কত? ৫ দুগুণে ১০। এখন আপনি বল প্রয়োগ করলেন। বল প্রয়োগের ফলে এটার বেগ হয়ে গেছে ৪। তাহলে এখন ভরবেগ কত হবে? এখন হবে ৪ ৫ ২০। আগে ছিল ১০, এখন হয়ে গেছে ভরবেগ ২০। তাহলে নিউটন বলছেন যে এই যে ভরবেগের পরিবর্তনটা, এই পরিবর্তনটা হবে প্রযুক্ত বলের সমানুপাতিক। অর্থাৎ আপনি যত বেশি বল প্রয়োগ করবেন, ওই ভরবেগের পরিবর্তনটাও তত বেশি হবে। এটার আরেকটা সুন্দর পরীক্ষা আছে। ওই যে আপনারা ক্যারাম খেলছেন? ক্যারাম বোর্ডে যে ক্যারাম খেলে? জি স্যার। হ্যাঁ। জি স্যার। ওখানে যে ছোট, ছোট যে ইয়েগুলা থাকে, গুটিগুলা থাকে, করবেন কি? ধরেন ৫ টা বা ৬ টা গুটি একটার সাথে একটা গায়ে, গায়ে লাগিয়ে লাইনে রাখবেন। রেখে আপনি একটা ওই ধরুন একটা গুটি দিয়ে ওই লাইনটার মধ্যে মানে একটা মাথায় আরকি টোকা মারবেন। স্ট্রাইক করবেন। স্ট্রাইক করলে দেখবেন যে একটা গুটি দিয়ে স্ট্রাইক করলে ওই লাইনে তো ৫ টা গুটি ছিল। ওই ৫ টার থেকে সামনের যে একটা গুটি সরে যাবে। মানে আলাদাভাবে সামনের দিকে ছুটে যাবে। আপনি ২ টা দিয়ে স্ট্রাইক করেন, দেখবেন যে ওই লাইন থেকে ২ টা ছুটে গেছে। তার মানে কি? তার মানে হচ্ছে আপনি যত বল প্রয়োগ করতেছেন সেই হারেই কিন্তু তার ভরবেগ পরিবর্তন হচ্ছে। এটা একেবারে মানে পরীক্ষিত। তুরন্ত। এটা হচ্ছে ২য় সূত্রের প্রমাণ। ৩য় সূত্রটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের হোমিওপ্যাথিতে আ ব্যবহার হয়েছে অলরেডি। প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এবং ৩য় সূত্রটা খুব পপুলার। এটা মানুষ যারা পদার্থবিজ্ঞান পড়ে নাই আ বা সায়েন্সে পড়ে নাই এরাও অনেকে জানে। বিভিন্ন প্রসঙ্গে বলে যে নিউটনের ৩য় সূত্র। মানে ওই যে কি যেন কিল দিলে ঘুষি খেতে হয়। এটার অর্থ হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা নিয়ে আমি বলছিলাম মনে হয় ১ম ক্লাসে কিছু কথা। আ এটা হলো আ হয়তো আপনি বলতে পারেন, তো আমি ওয়ালের মধ্যে কি ঘুষি মারলে ওয়াল আমাকে ঘুষি মারবে? না। আপনি যত জোরে ঘুষি মারবেন আপনি তত বেশি ব্যথা পাবেন। এটার অর্থ হচ্ছে মানে আপনি যেই পরিমাণ বল প্রয়োগ করবেন ঠিক সেই পরিমাণ বল কিন্তু ফিরে আসতেছে আপনার উপর। এটাই হচ্ছে ৩য় সূত্র। আপনার একটা নৌকা, নৌকা থেকে যত জোরে লাফ দিয়ে পাড়ের দিকে লাফ দিবেন, নৌকাটা তত জোরে কিন্তু ওই পিছনের দিকে এটা মানে সরে যাবে। তার মানে আপনি যত বেশি বল প্রয়োগ করবেন, তার প্রতিক্রিয়াটা তত বেশি হবে। এখন আমি যেটা বলতেছিলাম একটু আগে যে হোমিওপ্যাথিতে এটা ব্যবহার হয়েছে, এটা কিভাবে? এটা হচ্ছে এই যে ম্যাটেরিয়া মেডিকা যে সাবজেক্টটা আ ডক্টর স্যামুয়েল হেনিম্যান আ যিনি প্রুভিং এর মাধ্যমে আ বেশ কিছু মেডিসিন লিপিবদ্ধ করেছেন। উনি কিভাবে করেছেন? আপনারা তো অলরেডি ম্যাথমেটিক্যাল ক্লাস এ পর্যন্ত অনেকগুলো ক্লাস হয়তো করেছেন। একটু যদি বলতেন। মানে বেসিকটা কি? আপনারা ক্লাস করেছেন তো না? ম্যাথমেটিক্যাল বা প্র্যাকটিস অফ মেডিসিন? হ্যালো? জি স্যার। হ্যাঁ, বলেন। মানে আপনারা যতখানি বুঝছেন ততখানিই বলেন। কোন সমস্যা নেই। আমি আবার ক্লিয়ার করে দিব। স্যার কি সম্পর্কে বলবো? ওই যে আপনার বল সম্পর্কে? না, আমি যে যেটা জানতে চাচ্ছিলাম যে ম্যাটেরিয়া মেডিকাতে যে মেডিসিন গুলা ডক্টর স্যামুয়েল হেনিম্যান লিপিবদ্ধ করেছেন, মানে উনি প্রুভিং এর মাধ্যমেই তো আ আ কোন লক্ষণের জন্য কোন মেডিসিন সেটা নির্ধারণ করে ম্যাটেরিয়া মেডিকার অন্তর্ভুক্ত করেছেন, তাই তো? মানে জি স্যার। উনার আসলে ওখানে বেসিক ইয়েটা কি ছিল? জি স্যার, বেসিকটা ছিল যে সুস্থ শরীরে যে মানে ঔষধটা হলো যে লক্ষণ করবে আরকি, লক্ষণ প্রকাশ সৃষ্টি পাবে। করবে, হ্যাঁ, প্রকাশ হ্যাঁ। পাবে এবং আ ওই লক্ষণটা যখন অসুস্থ রোগীকে ওই লক্ষণ অনুযায়ী ওষুধ প্রয়োগ করা হবে তখন সে মানে ওই ওষুধটা যদি আরোগ্য প্রয়োগ লাভ করা হয় করবে। তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন। আ ভেরি গুড। হ্যাঁ, হ্যাঁ, আপনি তো বুঝছেন। তো এই জিনিসটা আসলে কি? এই জিনিসটাই হচ্ছে এই নিউটনের ৩য় সূত্র। ওই যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তার মানে হচ্ছে যে আপনার যেই মানে মেডিসিন বা কোন একটা মেডিসিন সুস্থ শরীরের উপর প্রয়োগ করার ফলে যে লক্ষণগুলা দেখা দিয়েছে, আপনি সেই লক্ষণ ভিত্তিক মানে আ কোন শরীরে যদি ওই মেডিসিনটা সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করেন, তাহলে আস্তে, আস্তে ওই লক্ষণগুলা হারায় যাবে। মানে সুস্থ হয়ে যাবে। এইটাই হচ্ছে নিউটনের ৩য় সূত্র। ওই যে সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন এখানে কিন্তু একটা জোরালো সত্য আছে। সত্যটা হচ্ছে আপনাকে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে। স্থূল মাত্রায় বা বেশি পরিমাণে কিন্তু প্রয়োগ করা যাবে না। বেশি পরিমাণে যদি প্রয়োগ করেন,
তাহলে কিন্তু উল্টাটা হবে। তখন দেখা যাবে ওই যে লক্ষণগুলো আছে শরীরে মানে দেখা দিয়েছে সেই লক্ষণগুলো আরো বেশি করে দেখা দিবে। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। মানে আমাদের আমাদের হোমিওপ্যাথির প্রিন্সিপাল কি, যে মেডিসিন সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে, যত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করবেন তত কিন্তু তার শক্তিটা বেশি হয়, মেডিসিনের শক্তিটা অনেক বেশি হয়। মানে কই জাস্ট এখন অ্যালোপ্যাথি, বুঝতে পারছি। অ্যালোপ্যাথির উল্টা। জি স্যার। অ্যালোপ্যাথিতে কিন্তু স্থূল মাত্রায় যদি রোগ বেশি হয়, তীব্র হয়, তখন মেডিসিন স্থূল মাত্রায় ব্যবহার করা হয়, মানে মেডিসিনের পরিমাণ বাড়ায় দেওয়া হয়, মানে রোগ যদি বেশি হয়। আর হোমিওপ্যাথিতে হচ্ছে রোগ যত তীব্র হবে আপনার মেডিসিন তত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করবেন, তখন এটা কার্যকর বেশি হবে। আর যদি স্থূল স্যার মাত্রায়, হ্যাঁ বলেন। স্যার এখানের মেকানিজমটা কি, এখানের মানে মানে প্রসেসিং মানে এর বিষয় হ্যাঁ, এই এটা হওয়ার মেকানিজমটাতে আমি যাচ্ছি, এই মেকানিজমটাতে যাচ্ছি। তাহলে এইটুকু তো ক্লিয়ার যে নিউটনের জি স্যার। তৃতীয় সূত্রটা মানে কিভাবে হোমিওপ্যাথির লজিকের মধ্যে আছে, এটা তো ক্লিয়ার। সমান এবং বিপরীত প্রতিক্রিয়া, এটা বুঝতে পারছেন তো? জি স্যার। আচ্ছা, এখন আমি আসি। এখন আমি জাস্ট আপনাদের যে যে প্রিন্সিপাল অফ হোমিওপ্যাথি সাবজেক্ট, মানে হোমিওপ্যাথি নিয়ম নীতি যে সাবজেক্ট, ওখানে তো অনেকগুলো নিয়ম নীতি আছে তাই না? তার মধ্যে জাস্ট আমি তিনটা নীতি এখানে আমি নিয়ে আসছি জাস্ট বোঝার জন্য, মানে ফিজিক্সের সাথে যেটা মিল আছে আর কি, এবং হোমিওপ্যাথির সাথে। সেটা হচ্ছে যেমন একটা আছে সদৃশ নীতি, যে সুস্থ মানব দেহে কোনো ওষুধ প্রয়োগ করা হলে যেসব লক্ষণ প্রকাশ পায় সেই সমস্ত লক্ষণ বিশিষ্ট কোনো রোগীতে সেই ওষুধ প্রয়োগ করলে রোগী আরোগ্য লাভ করে, যেটা আপনি এখন বললেন। এবং আরোগ্যের এই নিয়মকে হেনিম্যান হচ্ছে ওই যে সিমিলিয়া সিমিলিবাস এবং কিউরেন্টার বা সদৃশ নীতিতে আখ্যায়িত করেছেন। মানে আপনি এটাই এটাই কিন্তু বলছেন একটু আগে তাই না? জি স্যার। তাহলে এটাই কিন্তু দেখেন এই যে নিউটনের তৃতীয় সূত্র। আচ্ছা, দ্বিতীয় আরেকটা নীতি আছে যে সূক্ষ্ম এবং ক্ষুদ্রতম মাত্রা নীতি। হোমিওপ্যাথিতে শক্তিকৃত ঔষধ মানে ক্ষুদ্র ভাবে প্রয়োগ করা হয়। সুনির্বাচিত ঔষধের যতটা পরিমাণ ব্যবহার করলে ঔষধের কোনো বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে না, অথচ রোগী স্বল্পতম সময়ে স্থায়ীভাবে আরোগ্য লাভ করে, তাই ক্ষুদ্রতম মাত্রা। অর্থাৎ আপনি যখন সিমটম নেওয়ার পর বুঝতে পারলেন একজন রোগীকে যে হ্যাঁ আমাকে এই ওষুধটা দিতে হবে তার আরোগ্য লাভের জন্য, তার মানে কি আপনি ঔষধ নির্বাচন করলেন। এখন ঔষধ নির্বাচন করার পর তার তো একটা শক্তির ব্যাপার আছে, যে আপনি কত শক্তির ওষুধ দিবেন। যেমন 30 পাওয়ার আছে, 200 পাওয়ার আছে, হ্যাঁ 1000 পাওয়ার আছে। আপনি কোন শক্তি দিবেন? তো সাধারণত আমরা মানে রোগের ধরন অনুসারে হয়তো দেখা গেল যে আমরা 30 পাওয়ার প্রয়োগ করলাম। 30 পাওয়ার প্রয়োগ করার পর যদি দেখা যায় যে আপনি তো ওনাকে বললেন যে হয়তো আপনি 1 সপ্তাহ ওষুধটা খাবেন। তো এখন 1 সপ্তাহ পর যদি দেখেন যে আপনার রোগীর যে রোগ লক্ষণগুলো ছিল এগুলো অনেকটা উপশম হয়ে গেছে, তাহলে হতে পারে যে পুরোপুরি মানে উনি আরোগ্য লাভ করে নাই, অনেকটা উপশম হয়ে গেছে। তাহলে আপনি যেটা করতে পারেন যে উনাকে হয়তো সেম পাওয়ারে ওই ঔষধটা রিপিট করতে পারেন, যে হয়তো আরো 1 সপ্তাহ খাবে উনি, একটু সময় বিরতি দিয়ে। আর যদি এমন হয় যে উনার যে রোগ লক্ষণগুলো ছিল কিছুটা উপশম হয়েছে, মানে উপশম হয়েছে বাট এটা পরিমাণটা খুবই কম, সেক্ষেত্রে আপনি কি করবেন? দ্বিতীয়বারে আপনি উনাকে ওই ওষুধটাই আরেকটু বেশি শক্তিতে প্রয়োগ করতে হবে। অর্থাৎ আগে হয়তো আপনি 30 শক্তি দিয়েছেন, এখন আপনি হয়তো দিবেন 200 শক্তিতে। কেন? যে তার যে রোগ শক্তি, ওই রোগ শক্তি আগের আপনার যে ওষুধের শক্তি তার চেয়ে অনেক বেশি। যে কারণে ওই ওষুধের শক্তি তার যে লক্ষণের উপশম বেশি করতে পারেনি। তখন আপনাকে ওই শক্তিটা বাড়াতে হবে। এই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে। তবে আপনাকে হচ্ছে সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হবে। অর্থাৎ যখন আপনার এদিকে ওষুধের শক্তিটা বাড়বে তখন কিন্তু ওনার ডোজ কমে যাবে। যদি এমন হয় বিষয়টা যে উনাকে আপনি 1000 পাওয়ার দিলেন, তার মানে এই না আপনি উনাকে 1 সপ্তাহ প্রতিদিন ওষুধ খাওয়াবেন। তা না। যেহেতু আপনার শক্তি বেড়ে গেছে, ওষুধের পরিমাণ কম। হয়তো আপনি 1000 পাওয়ার 2 দিন খেতে দিলেন। 2 দিন খেয়ে উনি 1 সপ্তাহ ওষুধ খাবেন না। তারপরে হয়তো আবার 2 দিন খেতে দিলেন। মানে এটা হচ্ছে হোমিওপ্যাথির স্টাইল। এই বিষয়গুলা আপনাদের ওই যে প্র্যাকটিস অফ মেডিসিন যে সাবজেক্ট আছে বা ম্যাটেরিমেটিকা যখন পড়াবেন, যে স্যাররা পড়াবেন ওনারা আরো বিশদভাবে আলোচনা করবেন। আমি তো ফিজিক্স পড়াচ্ছি, তারপর যেহেতু এখানে একটু আসছে এই জন্য আমি বললাম, ওখানে আরো মানে বেশি ভাবে আপনারা শুনতে পাবেন।
তো তৃতীয় যে কথাটা, শক্তিকৃত ঔষধ ব্যবহার নীতি। হোমিওপ্যাথি শক্তি তত্ত্বের উপর নির্ভরশীল। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যে হোমিওপ্যাথি শক্তি তত্ত্বের উপর নির্ভরশীল। হোমিওপ্যাথির মতে সুস্থ অবস্থা, রুগ্ন অবস্থা এবং আরোগ্য অবস্থা মানুষের সঙ্গীর সত্তার বিভিন্ন গুণগত অবস্থা। অর্থাৎ এই যে তিনটা কথা বলা হলো, সুস্থ অবস্থা, রুগ্ন অবস্থা, আরোগ্য অবস্থা, এই তিনটা অবস্থা হচ্ছে তার সঙ্গীর সত্তার বিভিন্ন গুণগত অবস্থা। অর্থাৎ একজন মানুষের যে সত্তা, এই সত্তার এগুলো হচ্ছে গুণগত অবস্থা। অর্থাৎ কেউ যদি রুগ্ন অবস্থা আমরা বলি, তার মানে কি, যে তিনি সুস্থ অবস্থায় তার সত্তা যে অবস্থা থাকতো সে অবস্থায় নাই, বিকৃতি হয়ে গেছে। তো এইভাবে এই তিনটা অবস্থা আসলে তার গুণগত সত্তা অবস্থা। এই অবস্থার পরিবর্তন হয় জীবনী শক্তি বনাম রোগ শক্তি, এবং জীবনী শক্তি ও ঔষধ শক্তি বনাম রোগ শক্তি ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে আমাদের যে সত্তা বা আমাদের মধ্যে কি আছে, আমাদের মধ্যে জীবনী শক্তি আছে। জীবনী শক্তি যখন কোনো রোগ শক্তি দ্বারা আক্রান্ত হয়, তখন প্রথমে কিন্তু আমাদের জীবনী শক্তি চেষ্টা করে ওই রোগ শক্তির সাথে যুদ্ধ করে রোগ শক্তিটাকে মানে দুর্বল বানায় ফেলানোর জন্য, অথবা শরীর থেকে বিতাড়িত করানোর জন্য। যতক্ষণ পর্যন্ত জীবনী শক্তি যুদ্ধে জয়ী থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন মানুষ সুস্থই থাকে। যখন দেখা যায় রোগ শক্তির সাথে জীবনী শক্তি হেরে যায় বা দুর্বল হয়ে পড়ে, তখনই একজন সুস্থ মানুষ অসুস্থ হয়ে পড়ে। আর তখনই হচ্ছে আমরা চিকিৎসা প্রদানের জন্য প্রস্তুত হই। আর চিকিৎসা প্রদান করলে আসলে আমাদের ঔষধ কি করে? আমাদের ঔষধ যে কাজটা করে, আমাদের ঔষধ জীবনী শক্তিকে শক্তি প্রদান করে, অর্থাৎ ফুয়েলের মতো কাজ করে। জীবনী শক্তিকে শক্তিশালী করে তোলে, সে যেন রোগ শক্তির সাথে আবারও যুদ্ধ শুরু করতে পারে। ঔষধ কিন্তু আসলে ওই যে রোগ শক্তি আছে, রোগ শক্তির সাথে সরাসরি কাজ করে না। ঔষধ কিন্তু জীবনী শক্তিকে আরো শক্তিশালী করে তোলে। আর ওই রোগ শক্তির সাথে মানে আহ, যেটা বিরুদ্ধাচরণ করে হচ্ছে জীবনী শক্তি। তো এটা হচ্ছে ওই যে শক্তিকৃত ঔষধ ব্যবহারের নীতিতে এটা কেন বলা হচ্ছে, যে আমরা জীবনী শক্তিকে শক্তিশালী করার জন্য এই যে আমরা কত শক্তির ওষুধ প্রয়োগ করতে হবে সেটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ যদি দেখি যে রোগের তীব্রতাটা বেশি, তার মানে হচ্ছে জীবনী শক্তি সেটার সাথে পারে নাই বিধেই হচ্ছে মানুষটা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েছে। তার মানে জীবনী শক্তিকে শক্তিশালী করার জন্য ওই শক্তির মানে ওই পরিমাণ শক্তির ঔষধ প্রয়োগ করতে হবে। তো তাহলে আমাদের হোমিওপ্যাথি কিন্তু মূলত শক্তি তত্ত্বের উপরেই মানে বেশিরভাগ নির্ভরশীল। এখন আমি কিছু প্রশ্ন করি। আহ প্রশ্নটা হলো প্রথম প্রশ্নটা হলো, হোমিওপ্যাথি কি ঔষধ নাকি পানি? বলেন তো। স্যার এটা তো মানে একটা শক্তি আর কি। হ্যাঁ, এটা হয়তো আপনি আমার স্লাইডে দেখতেছেন, কিন্তু এটা যারা হোমিওপ্যাথি পড়াশোনা করে এরা তো অবশ্যই ওষুধই বলবে, বা যারা অলরেডি হোমিওপ্যাথি ডাক্তার তো অবশ্যই ওষুধই বলবে। আমরা তো ওষুধই বলি। কিন্তু যারা হোমিওপ্যাথি কি বিশ্বাস করে না, বা একটু হোমিওপ্যাথির মানে কি বলবো, একটু আছে না যে হোমিওপ্যাথিকে গায়েই নেয় না, বা এটাকে কোনো চিকিৎসা বিদ্যা হিসেবে মনে করে না, ওরা বলবে যে এটা পানি। এটা আসলে ওই যে মানুষ মনের বিশ্বাসে ভালো হয়ে যায়, এভাবে কিন্তু বলে, মানে জি স্যার। আমরা শুনি অনেকের মুখে। তো এই জন্য আমি অ্যাভয়েড প্রশ্নটা করছি যে হ্যাঁ, অ্যাভয়েড করে। এবং এই জন্য আমি প্রশ্নটা করছি, এটা কি পানি নাকি এটা আসলে ঔষধ? হ্যাঁ, এটার উত্তরটা হচ্ছে এটা পানিও না এবং রাসায়নিক উপাদানযুক্ত ঔষধও না। রাসায়নিক উপাদানযুক্ত ঔষধও না এই জন্য বলতেছি, যেমন আহ অ্যালোপ্যাথি, প্রত্যেকটা মেডিসিনের কিন্তু যে কম্পোজিশন হচ্ছে, ওখানে রাসায়নিক পদার্থ থাকে। যদিও বিভিন্ন ঔষধি গাছ থেকে নিয়ম হচ্ছে ওষুধি গাছ থেকে তাদের যে ফার্মাকোপিয়া বা ফার্মাসি আছে, ওষুধি গাছ থেকেই হচ্ছে উপকরণ বা উপাদানগুলা নিয়ে প্রসেস করে ওষুধ তৈরি করার কথা। কিন্তু আজকাল হচ্ছে ওইভাবে ওষুধি বাগানও করা হয় না, এবং ঔষধি গাছ থেকে ওই প্রসেস করে না, তার চেয়ে ডিরেক্ট হচ্ছে আপনার ওই কেমিক্যাল ইউজ করেই হচ্ছে ওষুধ প্রস্তুত করে ফেলে। যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি, ধরেন আহ অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক তো অ্যালোপ্যাথিতে কি আছে, অ্যান্টিসেপটিক লিকুইড আছে, ক্রিম আছে, আছে না, আছে এরকম অ্যান্টিসেপটিক ক্রিম আছে, লিকুইড আছে। তো অ্যান্টিসেপটিক যেমন দূর্বাঘাস, তারপরে ওই যে গাঁদা ফুল,
হ্যাঁ, গাঁদা ফুল, আহ, গাঁদা ফুলের পাতা, এগুলা কিন্তু এগুলোর মধ্যে কিন্তু অ্যান্টিসেপ্টিক আছে। এখন হয়তো হতে পারে যে অ্যালোপ্যাথির জন্মলগ্নের দিকে তখন হয়তো এগুলা থেকেই ওই অ্যান্টিসেপ্টিক উপাদানটা নিয়ে অ্যান্টিসেপ্টিক যে ক্রিম বলেন বা লিকুইড বলেন তৈরি করা হতো। কিন্তু এখন আর কিন্তু ওই সমস্ত জিনিস থেকে তৈরি করা হয় না। এখন সরাসরি অ্যান্টিসেপ্টিক কেমিক্যাল দিয়েই ওনারা লিকুইড বলেন আর অয়েন্টমেন্ট বলেন তৈরি করে ফেলা হয়। স্যার কিন্তু ওগুলো তো অর্গান, স্যার যেগুলো হ্যাঁ, হ্যাঁ, যে প্রকৃতির যে মানে যে ন্যাচারাল যে ইটা থাকে, ওটা হুম, হুম, যদি না করে যে ওইটার মানটা যদি সঠিক থাকে, তখন তো ওটা তো নিঃসন্দেহে ইউজ করা যাবে। এবং অবশ্যই। এটা এবং নিঃসন্দেহে ইউজ করা একটা যাবে মানে কি, আমরাও তো ছোটবেলায় দেখেছি যে কেটে গেলে হাতের কাছে তখন যদি ওই যে দুর্বা ঘাস একটু মানে ছেঁচে ওটা রসটা দিলে রক্ত বন্ধ হয়ে যেত, অথবা গাঁদা ফুলের গাছের পাতা একটু ডলে লাগাই দিলে রক্ত বন্ধ হয়ে যেত। এটা তো আমরা ছোটবেলা আমরা নিজেরাই দেখেছি, এবং ওগুলো কিন্তু অ্যান্টিসেপ্টিক। হ্যাঁ, একটা বিষয় আছে, সেটা হচ্ছে ডিরেক্ট যখন আপনি ওইরকম কোনো ঔষধি গাছের ব্যবহার করবেন, সেখানে আবার অন্য কোনো ধরনের জীবাণু থাকতে পারে যেটা দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন, সে একটা ভয় থাকে। তো নিয়ম হচ্ছে আসলে ওইটাকে আপনি জীবাণুমুক্ত করে যদি আপনি ঔষধ ফর্মে নিয়ে আসেন, তাহলে তো জীবাণুমুক্ত হয়ে গেল এবং সেটা ঔষধ ঠিক আছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে হোমিওপ্যাথি পানীয় না এবং রাসায়নিক উপাদান যুক্ত ওষুধ না, যেটা ওই যে বললাম যে অ্যালোপ্যাথিতে ডিরেক্ট এখন কেমিক্যাল মানে ইউজ করে ওষুধ প্রস্তুত করা হয়, কিন্তু হোমিওপ্যাথিতে হচ্ছে ভেষজ শক্তি। ভেষজ শক্তি বলতে যে সমস্ত ঔষধি গাছ গুলো আছে ওই ঔষধি গাছের থেকে ভেষজটাকে আলাদা করা হয় এবং তাকে ফর্মুলা অনুসারে, মানে আমাদের যে হোমিওপ্যাথিতে ফার্মাকোপিয়া সাবজেক্ট আছে, ওই ফার্মাকোপিয়ার জ্ঞান ইউজ করে বা যারা নাকি ফার্মাকোপিয়া উপর উচ্চতর মানে পড়াশোনা করে দেখা যায় যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে চাকরি করে বা ফর্মুলা দেয়, ওনারা হচ্ছে সেই ভেষজ আহ, যে পদার্থ আছে মানে ওষুধি গাছ থেকে ভেষজটা নিয়ে তারপর সেটাকে শক্তিকৃত করেন বা ওষুধ ফর্মে নিয়ে আসে হোমিওপ্যাথিতে। এটা হচ্ছে হোমিওপ্যাথির ব্যাপার। এখন হোমিওপ্যাথি কিভাবে কাজ করে? ওই যে অনেকের কথা যে না এটা বিশ্বাসে আসলে কাজ করে, এটা কোনো ওষুধই না। কিন্তু না, আমি বলবো না, ওষুধ না হলে মানুষ সুস্থ হয় কি করে? এবং আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হোমিওপ্যাথিতে এমন সব জটিল রোগও ভালো হয়। দেখা গেছে অনেক পেশেন্ট যে দীর্ঘ সময় ধরে অ্যালোপ্যাথি বা অন্য বিভিন্ন প্যাথিতে চিকিৎসা নিয়ে যখন সুস্থ হচ্ছে না, হোমিওপ্যাথিতে এসে হয়তো কিছুদিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে গেছে। তো তাহলে হোমিওপ্যাথি যদি ওষুধ না হয়, তাহলে এটা কি জাদু নাকি যে সুস্থ হয়ে গেলাম নিজে নিজে? এটা তো হতে পারে না, অবশ্যই ওষুধ আছে। তো এখন আহ, এগুলার মানে তাহলে হোমিওপ্যাথি কাজ কিভাবে করে সেটা যদি বুঝতে হয়, কিছু বিষয়ে নলেজ থাকতে হবে। সেটা হচ্ছে প্রকৃতির প্রতিদান। অর্থাৎ আমি যদি এখন ক্রিয়েশনের দিকে যাই, তাহলে এই যে সৃষ্টি, এই যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু সৃষ্টিকর্তা বলেন আল্লাহ বলেন, উনি কিন্তু যথেষ্ট পরিমাণে কি বলবো আহ, মানে প্রতিটা সমস্যার সমাধানও দিয়ে রাখছেন এবং সৃষ্টিটাকে এমন ভাবে তৈরি করছেন যে যত রোগ আছে তার চিকিৎসা বা বিধানের ঔষধ বা ঔষধি গাছ অলরেডি কিন্তু আছে। তার মধ্যে হয়তো মানুষ কিছু আবিষ্কার করতে পেরেছে আর কিছু এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। মানে যেগুলো আবিষ্কার করতে পেরেছে সেগুলো থেকে ওষুধ তৈরি হচ্ছে। তো তার মানে কি আসলে প্রকৃতির কাছে কিন্তু সমাধান আছে, কিন্তু হয়তো বিজ্ঞান বলেন বা মানুষ বলেন যে হয়তো সব সমাধানগুলো এখনো বের করতে পারে নাই। যতখানি সমাধান বের করতে পারছে ততখানি তো আমাদের মানব কল্যাণে ব্যবহার হচ্ছে। তাহলে সেই বিষয়গুলো সম্পর্কে মানে ধারণা থাকলে ঠিকই আপনি জেনে যাবেন বা পেয়ে যাবেন যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে। যেহেতু হোমিওপ্যাথির মূল হচ্ছে ওই যে ঔষধি গাছ এবং তার ভেষজ, সেখান থেকে ওষুধ প্রস্তুত হয়। যেমন আপনি জিঞ্জিবার ওষুধ আছে হোমিওপ্যাথিতে। জিঞ্জিবার মানে কি? ওই যে আদা, জিঞ্জার থেকে। আপনার ধরেন যে লবঙ্গ থেকেও ওষুধ হয়। হ্যাঁ? এরকম প্রতিটা তারপরে ধরেন আপনার এই যে হলুদ থেকে ঔষধ হয়। তো এরকম প্রতিটা এগুলো তো প্রকৃতির। প্রকৃতি থেকেই কিন্তু ওষুধ হচ্ছে। তারপর নিউটনের গতিসূত্র তো আমি দেখালাম ৩ নম্বর সূত্র। আইনস্টাইনের সূত্র যেটা E=mc²। দেখেন এটা নিয়েও অনেকের প্রশ্ন আছে যে হোমিওপ্যাথিতে ঝাঁকুনি দিলে নাকি পাওয়ার বাড়ে। এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এই যে আইনস্টাইনের সূত্র। দেখেন এখানে বলা হয়েছে ই মানে এনার্জি, এনার্জি ইকুয়াল টু এম মানে হচ্ছে কণা বা অণুর ভর, আর
সি মানে হচ্ছে আলোর গতিবেগ, আলো বা যে কোনো পার্টিকেলের গতিবেগ, মনে করেন যে পরমাণু বা কণা যাই বলেন তার গতিবেগ, তার বর্গ। তার মানে কি, যে আপনার এই যে অণু বলেন বা পরমাণু, তাদের তো একটা নির্দিষ্ট ভর আছে। এখানে সি স্কোয়ার মানে কি, তার গতিটাকে যদি আপনি বাড়ায় দেন, বর্গ করেন, তাহলে তার ভরের সাথে গুণ দিলে কিন্তু এনার্জি মানে এটা শক্তি তৈরি হবে। তাহলে এই যারা নাকি বলে যে ঝাঁকুনি দিলে এই পাওয়ার বাড়ে, এটা মিথ্যা, এগুলা কোনো বিজ্ঞানী না। কিভাবে তাহলে, মানে কি আইনস্টাইন মিথ্যা? এটা তো আইনস্টাইনের দেওয়া সূত্র। তাহলে তো পৃথিবীর আইনস্টাইনের সূত্র যত যা ব্যবহার হয়েছে এগুলো সব মিথ্যা। আচ্ছা, ডাইলেশন বা তরলীকরণ সূত্র, এই এই হোমিওপ্যাথিতে যেমন ডাইলেশন করে মেডিসিন প্রস্তুত করা, মানে শক্তি মাত্রা পরিবর্তন করা হয়, এগুলা অবশ্যই আহ, মানে হোমিওপ্যাথির যে বেসিক, এবং ওখানে পাওয়ারের পরিবর্তন হয়। অনেকে বলে যে পাওয়ার যে এখানে এটা আছে, এটার প্রমাণ কি? এখন প্রমাণ কি? পাওয়ার তো চোখে দেখা যায় না। প্রমাণ কি বলতে, ওই যে রোগীর তীব্রতা বেশি হলে আপনি যখন বেশি পাওয়ার দিচ্ছেন তখন কাজ হচ্ছে, এটাই তো প্রমাণ। আপনাকে যদি কেউ এক গ্লাস গরম দুধ দিয়ে বলে যে হ্যাঁ এটা গরম দুধ, আপনাকে কিন্তু গরম দুধ এটা বিশ্বাস করে আপনি খাওয়া শুরু করতে হবে। খাইলে মুখে নিলে তখন বুঝবেন যে হ্যাঁ এটা গরম দুধ। তার আগে আপনি যদি জি বলেন না স্যার। এটা মিথ্যা, এটা ঠান্ডা দুধ, আপনার গরম আর ঠান্ডা তো চোখে দেখা যায় না। বিষয়টা হচ্ছে এরকম। অ্যাভোগাড্রো সূত্র আছে। অ্যাভোগাড্রো বলছেন যে একই তাপমাত্রা এবং চাপে, মানে সমায়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ আপনার তাপমাত্রা এবং চাপ যদি নির্দিষ্ট থাকে, তাহলে যে গ্যাসই হোক না কেন, সম আয়তনের, মানে একই আয়তনের সকল গ্যাসের অনুসংখ্যা সমান। এবং সেই অনুসংখ্যাটা উনি নির্দিষ্ট করে বলে দিয়ে গেছেন, যেটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা বলা হয় 6.022 ইন্টু 10⁻23। এত সংখ্যক অণু থাকবে এক মোল গ্যাসে। এক মোল গ্যাস মানে হচ্ছে এক অণু গ্যাসের ভর যত গ্রাম, তত গ্রাম গ্যাসকে বলা হয় এক মোল। এই এক মোল গ্যাসে এত সংখ্যক অণু থাকবে, এটা অ্যাভোগাড্রো বলে দিয়ে গেছে। তো তাহলে আপনি অবশ্যই ওই যে হোমিওপ্যাথির যদি 30 ml মানে কি বলবো, ইয়ের মধ্যে, বোতলের মধ্যে আপনি যদি 5 ফোঁটা মেডিসিন দেন, তাহলে ওখানে 5 ফোঁটা মেডিসিনের আয়তন কত, সেই আয়তন দিয়ে কিন্তু সেখানে কত সংখ্যক অণু আছে সেটা একদম আপনি ম্যাথমেটিক্যালি বের করতে পারবেন। সূক্ষ্ম মাত্রার ক্রিয়া সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। কোষ সম্পর্কে ধারণা থাকতে হবে। কোষ বলতে হচ্ছে আমাদের মানব দেহের যে কোষ, এই কোষ সম্পর্কে ধারণা থাকতে হবে। অর্থাৎ আপনি একজন মানুষকে ঔষধ প্রয়োগ করলেন, সেই ক্ষেত্রে ওই ঔষধটা তার শরীরের কোষ রিসিভ করছে কিনা, বা তার মেটাবলিক সিস্টেম ওইটাকে রিসিভ করছে কিনা, সেটাও কিন্তু একটা বিষয়। নাহলে দেখা যাবে যে পেশেন্ট এসে বলতেছে কই আমার তো ওষুধ কাজ করে না। এটা আপনার ওষুধের কিংবা আপনার চিকিৎসার দোষ না, এটা হচ্ছে ওনার হয়তো বডির মেকানিজম বা মেটাবলিক সিস্টেম বা তার বডির যে সেল রিসিভ করতে পারছে না। তাহলে সেটাও কিন্তু আপনার ধারণা থাকতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি ওই ধরনের কোনো উইক পয়েন্ট থাকে, সেই বিষয়ে আপনাকে ব্যবস্থা নিতে হবে। নাহলে তো ওই যে রুগী এসে ব্লেম দিবে যে না আপনার ওষুধ তো কাজ করে না। তখন আপনিও কনফিউজড হয়ে যেতে পারেন যে তার মানে কি আমার ওষুধ নির্বাচন কি ভুল হলো কিনা। সেজন্য কোষ সম্পর্কে ধারণা থাকতে হবে। হরমোন এবং ডিএনএ সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন হরমোন একটা গুরুত্বপূর্ণ বিষয় একজন মানুষের জন্য। হরমোনের পরিবর্তনের ফলে কিন্তু অনেক ধরনের পরিবর্তন হয়ে যায় একটা মানুষের। তো কাজেই আপনার কোনো রোগ নিয়ে আসলে সেখানে হরমোনাল কোনো ইফেক্ট আছে কিনা সেটাও কিন্তু একটা বোঝার বিষয়। তারপর ডিএনএ জনিত কোনো ব্যাপার আছে কিনা সেটাও বোঝার বিষয়। ইলেকট্রোম্যাগনেটিক ক্রিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইলেকট্রোম্যাগনেটিক ক্রিয়া, ইলেকট্রোম্যাগনেটিক ক্রিয়ার ফলেও কিন্তু অনেক ধরনের ডিজিজ তৈরি হয় মানুষের শরীরে, যেটা আহ, মানে ম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি থেকে যেটা হয় আর কি। আমি কোনো একটা ক্লাসে বলেছিলাম, এটাও সম্ভবত আরেকটা সাবজেক্টে, ওই যে কমিউনিটি মেডিসিনে। তো সেটাও আপনার নলেজ থাকতে হবে একটু। তার মানে কি, যে হোমিওপ্যাথি কিভাবে কাজ করে, এটা যদি আপনি একদম ক্লিয়ার একটা ধারণা নিজের মধ্যে তৈরি করতে চান বা কাউকে বলতে চান, তাহলে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকলে আপনি অবশ্যই ভালোভাবে বুঝেও বলতে পারবেন, এবং আপনি নিজের চিকিৎসা ক্ষেত্র অনেক মানে সফলভাবে চিকিৎসা দিতে পারবেন। তাহলে এখন বলেন যে হোমিওপ্যাথিতে আসলে পদার্থবিজ্ঞানের গুরুত্ব আছে কি নাই? জি স্যার, আলবাত আছে স্যার। আচ্ছা, থ্যাংক ইউ।
তো আমার ক্লাসও এর সাথে শেষ হলো আজকের টপিকের উপর। যদি প্রশ্ন থাকে দ্রুত করে ফেলেন, কারণ অলরেডি 10টা 5 বেজে গেছে। আর যদি না থাকে তাহলে আমি আজকের মতো শেষ করব। হ্যাঁ স্যার, রেকর্ডিং কি অফ করব? হ্যাঁ, অফ করে দেন। আমার মনে হয় প্রশ্ন নেই। জি স্যার। তাহলে ধন্যবাদ। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাস রসায়ন বিদ্যার উপর হবে।